একটা পুরনো বাড়ি, যার পরতে পরতে লুকিয়ে আছে অসংখ্য ইতিহাস। ইতিহাসগুলো বছরের পর বছর মানুষের কাছে লুকিয়ে রেখেছে এই বাড়ির মালিক। ক্ষমতা আর প্রতিপত্তির জন্য নিজের সন্তানকে ব্যবহার করতেও দ্বিধাবোধ করেনি সে। তার প্রতি গ্রামের মানুষ এতটাই ক্ষুব্ধ যে মৃত্যুর পরেও তার বিদেহী আত্মাকে ক্ষমা করে না কেউ। মৃতদেহকে অভিশাপ দিয়েছে প্রতিটি মানুষ। তবে তার মৃত্যুর পরপরই খুলতে থাকে বহু বছরের গোপন ইতিহাস আর লুকিয়ে থাকা অনেক রহস্য। খোলাসা হতে থাকে সম্পর্কের জট। বলছিলাম সম্প্রতি চরকি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত সিরিজ গুলমোহরের কথা। এই সিরিজে ক্ষমতা আর প্রতিপত্তির জন্য এক নোংরা খেলার চিত্র তুলে ধরা হয়েছে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের সিরিজের এক্সপ্লেনেশন। শুরুতেই আমরা দেখতে পাই আয়নার হাট নামক উপজেলার এক প্রভাবশালী ব্যক্তি রহমত তালুকদারের মৃত্যু হয়েছে। পুরো গ্রামে মাইকিং করে তার মৃত্যুর সংবাদ প্রচার করা হচ্ছে। রহমত তালুকদার বংশ পরম্পরায় বিশাল প্রভাব প্রতিপত্তির অধিকারী। তার বাবা রুহুল তালুকদার ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান। রহমত তালুকদারও মৃত্যুর আগ পর্যন্ত আয়নারহাট উপজেলার চেয়ারম্যান ছিল। গতরাতে হঠাৎ করেই হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। বাদ জোহর তার জানাজার নামাজের আয়োজন করা হয়। জানাজার নামাজের আগে রহমত তালুকদারের বড় ছেলে আশফাক তালুকদার রাশেদ জানাজায় উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলে, আমার বাবা এই উপজেলার চেয়ারম্যান ছিলেন, সারা জীবন আপনাদের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। তিনি যদি আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকেন তাহলে আপনারা তাকে ক্ষমা করে দিন। মৃত্যুর আগে আমাদের বাবা তার দেনা পাওনার ব্যাপারে আমাদেরকে কিছুই জানায়নি। তাই কেউ যদি আমাদের বাবার কাছে কিছু পান তাহলে আমাকে অথবা আমার ছোট ভাই রানাকে জানাবেন। আর আমাদের বাবা যদি আপনাদের কাছে কিছু পায় তাহলে সেটাও আমাদেরকে জানাবেন। রাশেদের বক্তব্য শেষে ইমাম সাহেব সকলকে উদ্দেশ্য করে বলে, মাইয়াতের জানাজা শুরু করার আগে আমরা তার রুহের মাগফিরাত কামনা করব এবং তাকে মন থেকে ক্ষমা করে দেব। ইমাম সাহেব সবাইকে আমিন বলতে বলে, কিন্তু অদ্ভুতভাবে জানাজায় উপস্থিত একটা মানুষও আমিন বলে না। কেউই রহমত তালুকদারকে ক্ষমা করতে রাজি হয় না। অনেকে বলাবলি করতে শুরু করে, এরকম একটা পাপী লোকের জানাজায় সামিল হওয়াই তো উচিত না। তার জানাজার সামিল হতে হলে হয়তো আমাদেরকেও পাপের ভাগিদার হতে হবে। উপস্থিত সকলের কানাঘুষা বন্ধ করার জন্য রহমত তালুকদারের মেঝো ছেলে রানা একটু দৃঢ় কণ্ঠে বলে, আপনারা সবাই বলুন আমার বাবাকে ক্ষমা করে দিয়েছেন। ভিড়ের মধ্য থেকে একজন বলে উঠছে, আপনার বাবা অসংখ্য মানুষের বাড়িঘর দখল করেছে, আগে সেগুলো ফিরিয়ে দিন। তার সাথে সুর মিলিয়ে আরও কয়েকজন বলে ওঠে, আপনার বাবা অনেকের অনেক ক্ষতি করেছে, অনেকের হক নষ্ট করেছে, আমরা তাকে ক্ষমা করব না। কোনো উপায় না পেয়ে রানা ইমাম সাহেবকে বলে জানাজার নামাজ শুরু করতে। ইমাম সাহেব একটু সংকীর্ণ হয়ে বলে, এভাবে ক্ষমা না নিয়ে জানাজার নামাজ শুরু করা কি ঠিক হবে? রানা এই অবস্থাতেই শুরু করতে বলে। ইমাম সাহেব জানাজার নামাজ শুরু করলে উপস্থিত সবাই একে একে নামাজ ছেড়ে চলে যেতে শুরু করে। রহমত তালুকদারের পরিবারের সদস্য এবং কাজের লোকেরা ছাড়া বাকি সবাই চলে যায়। শুধুমাত্র পরিবারের সদস্যরা মিলে তার দাফন সম্পন্ন করে। এরপর আমরা রহমত তালুকদারের বাড়ির দৃশ্য দেখতে পাই। এই বাড়িটার নাম গুলমোহর। রহমত তালুকদারের স্ত্রীর নামের সাথে মিল রেখে বাড়ির নামকরণ করা হয়েছে। রহমত তালুকদারের মৃত্যুর কিছুদিন যেতে না যেতেই তার বড় ছেলে রাশেদ সম্পত্তি ভাগাভাগি করা নিয়ে আলোচনা শুরু করে। রহমত তালুকদারের মেয়ে রেনু তাকে একটু বাধা দিয়ে বলে, বাবার মৃত্যুর শোক এখনও কাটেনি, তার আগেই ভাগাভাগির কথা বলছো? তখন রাশেদ বলে, কার শোক কতদিনে কাটবে কে জানে, ততদিনকে আমরা কেউ এখানে থাকবো? আসলে রাশেদ কানাডায় থাকে, সেখানেই সেটেল সে। রেনু থাকে ঢাকায়, স্বামী সন্তান নিয়ে সেখানে সেটেল সে। আর রানা এই আয়নার হোটেলেই থাকে। বাবার মতো সেও রাজনীতির সাথেই জড়িত। রানা বলে, আমি এই মুহূর্তে এসব ভাগাভাগি করতে চাই না, আমার কনসেন্ট্রেশন এখনও ইলেকশনের দিকে। আপনারা আমাকে কিছুদিন সময় দিন, ইলেকশনটা শেষ হয়ে গেলে আমি সবার ভাগ বুঝিয়ে দেব। রাশেদ বলে, আমি আর অপেক্ষা করতে পারবো না, আমি সমস্ত কাগজপত্র গুছিয়ে ফেলেছি। বাবা তো কোনো কিছু গুছিয়ে দিয়ে যায়নি, তাই সব কিছু আমাকেই করতে হয়েছে। রানা বলে, তাহলে আপনি সব কিছু প্ল্যান করে এসেছেন? রাশেদ বলে, মোটেও প্ল্যান করে আসেনি, বাবা তো আর বেঁচে নেই, মায়ের শরীরের অবস্থাও দিন দিন খারাপ। সম্পত্তি তো একদিন না একদিন ভাগাভাগি করতেই হবে, নিজেদের মধ্যে ঝামেলা না করে এখনই সব কিছু ক্লিয়ার করে নেওয়া ভালো। রেনু বলে, ভাগাভাগিই না হয় হবে, কিন্তু কোথায় কোথায় বাবার কতটুকু সম্পত্তি আছে আমরা তো কিছুই জানি না, সেগুলো তো আগে খুঁজে বের করতে হবে। তখন রাশেদ গড়গড় করে বলতে শুরু করে, কোথায় কোথায় তাদের বাবার কতটুকু সম্পত্তি আছে। যেহেতু সে সব কাগজপত্র গুছিয়ে ফেলেছে তাই সব হিসাবই তার কাছে আছে। রানা কিছুতেই চাচ্ছিল না সম্পত্তি ভাগাভাগি হোক। সে আবারও বাধা দিয়ে বলে, সম্পত্তি ভাগাভাগি করে তোমরা কি করবে? তোমরা তো কেউই এখানে থাকো না, তোমাদের ভাগের সম্পত্তির দেখাশোনা কে করবে? রাশেদ বলে, দেখা দেখির তো কিছু নেই, আমার টাকার প্রয়োজন, আমি আমার ভাগের সম্পত্তি বিক্রি করে টাকা নিয়ে চলে যাব। আর তাছাড়া সব কিছু ভাগাভাগি করে বাবার দেনা পাওনাগুলো পরিশোধ করতে হবে। রহমত তালুকদারের স্ত্রী গুলমোহর এতক্ষণ চুপচাপ ছেলে মেয়েদের সম্পত্তি নিয়ে তর্ক বিতর্ক শুনছিল।
রহমত তালুকদারের দেনা পাওনার কথা শুনে এবার গুলমোহর তার মুখ খোলে। গুলমোহর জিজ্ঞেস করে, কিসের দেনা? তোমাদের বাবার কাছে কে কি পায়? রানা কথা ঘুরিয়ে বলে, কেউ কিচ্ছু পায় না। ভাই কিছুই জানে না। 10 বছর পর দেশে এসেছে সে, কাউকে চেনে না। কে কি বলল না বলল সেসব নিয়ে অকারণে মাথা ঘামাচ্ছে। গুলমোহর রানার কথায় পাত্তা না দিয়ে বলে, তোমাদের বাবার যা দেনা আছে পরিশোধ করে দাও, আর তোমরা 3 জন মিলে সম্পত্তি ভাগাভাগি করলে তো চলবে না, তোমাদের আরও একজন অংশীদার আছে। গুলমোহর তার ছোট ছেলে রবির কথা বলছে। রবি যখন অনেক ছোট ছিল তখন তারই বন্ধু তুষারকে হত্যা করার দায়ে তাকে জেলে দেয়। রবি অনেক দিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছে, কিন্তু পরিবারের কারোর সাথে কোনো কন্ট্যাক্ট। রাশেদ গুলমোহরকে জানায় রবি আসছে, জাফর রবিকে নিয়ে আসছে। জাফর হচ্ছে তালুকদার বাড়ির সবথেকে বিশ্বস্ত কাজের লোক। জাফরের পূর্বপুরুষরাও এই বাড়ির বিশ্বস্ত কাজের লোক হিসেবেই জীবন কাটিয়ে দিয়েছে। যাই হোক, রবি আসছে শুনে রানা বিরক্ত হয়ে বলে, রবি ফিরে আসছে মানে? জাফর ওকে কোথায় পেয়েছে? রানার কথা শেষ হওয়ার আগেই জাফর রবিকে নিয়ে পৌঁছে যায়। রবিকে দেখা মাত্র গুলমোহর রেগে গিয়ে বলে, নিজের বাবার জানাজায় আসিসনি কেন? রবি বলে, কেন, জানাজায় লোক কম পড়েছিল নাকি? গুলমোহর ছেলের মুখে এমন কথা শুনে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। পাশ থেকে রেনু বলে, বাবার জানাজায় দূর দূরান্ত থেকে হাজার হাজার লোক এসেছে। রবি জিজ্ঞেস করে, লোক তো এসেছিল, কিন্তু তারা কি জানাজা পড়েছে নাকি জানাজা না পড়েই চলে গেছে? রেনু বলে, তুই তো জানাজায় উপস্থিত ছিলি না, তুই কি জানিস? তখন রবি বলে, যারা উপস্থিত ছিল তাদেরকেই তো জিজ্ঞেস করো, জানাজায় কতজন মানুষ ছিল। গুলমোহর জাফরের কাছে জানতে চায় আসল ঘটনা কি। জাফর জানায় রহমত তালুকদারকে কেউই ক্ষমা করেনি। কথাটা শুনে গুলমোহর একেবারে স্তব্ধ হয়ে যায়। সে চুপচাপ নিজের ঘরে চলে যায়। বাড়ির ভেতরে বড়রা যখন সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করছিল, তখন বাড়ির বাইরে তাদের সন্তানরা একসাথেই খেলছিল। এদের মধ্যে একজন রানার ছেলে রুদ্র, আর বাকি দুজন রেনুর যমজ ছেলে জিতু এবং জ্যোতি। জিতু এবং জ্যোতি অত্যন্ত দুষ্টু প্রকৃতির। ওরা রুদ্রকে বিরক্ত করতে শুরু করে। রুদ্রকে ওরা গাছে ওঠার জন্য ফোর্স করতে শুরু করে। রুদ্র বলে, আমি গাছে উঠতে পারি না। জবাবে এক ভাই বলে, কি পারিস? তাহলে তুই শুধু মুসলমানি ছাড়া জানাজার নামাজ পড়তে পারিস? রুদ্র বলে, আমি তো তবুও জানাজার নামাজ পড়েছি, কিন্তু তোমরা দুজন তো তাও পড়নি। তখন ওরা বলে, মুসলমানি না হলে নামাজ হয় না। এসব নিয়ে জ্যোতি এবং জিতুর সাথে রুদ্রর তর্ক বিতর্ক হয়। অন্যদিকে গুলমোহর দরজা বন্ধ করে নিজেকে ঘরবন্দি করে ফেলে। রানার স্ত্রী শান্তা দরজার বাইরে থেকে অনেকবার গুলমোহরকে ডাকাচাকি করে। ভেতর থেকে গুলমোহর কোনো জবাব দেয় না। 4 ভাই বোন তখনও সম্পত্তি ভাগাভাগি নিয়েই আলোচনা করছিল। রানা সবাইকে বোঝানোর চেষ্টা করে ইলেকশনের আগে কোনোভাবেই সে সম্পত্তি ভাগাভাগি করবে না। ইলেকশনের আগে সম্পত্তি ভাগ করলে জনগণের কাছে তার ইমেজ নষ্ট হবে, এর প্রভাব ইলেকশনের উপরেও পড়বে। তখন রাশেদ বলে, সম্পত্তি যদি ভাগাভাগি করতে না চাস তাহলে দরকার নেই, শুধু এই বাড়িটা বিক্রি করে দে। বাড়ি বিক্রির পর আমার ভাগের টাকা নিয়ে আমি বিদেশে যাব। রাশেদ সবাইকে বলে দেয় বাড়ি বিক্রির পর কে কতটুকু অংশ পাবে। তখন রবি বলে, আমি কিচ্ছু চাই না, আমাকে কিছুই দিতে হবে না। রেনু জিজ্ঞেস করে, তাহলে তুই এখানে এসেছিস কেন? রবি বলে, রহমত তালুকদারের পাপের ভাগাভাগি কিভাবে হচ্ছে সেটাই দেখতে এসেছি। ওই সময় শান্তা চলে আসে। শান্তা যখন জানতে পারে বাড়িটা বিক্রি করার কথা হচ্ছে, শান্তা বলে, এই বাড়িটা বিক্রি করলে আমরা কোথায় থাকবো? তখন রাশেদ রানাকে বলে, বাড়িটা যেহেতু বিক্রি করতেই হবে, বাড়িটা বরং তুই কিনে নে, আমাদের ভাগের টাকা আমাদেরকে বুঝিয়ে দে, তাহলে বাড়ি তোর কাছেই থাকলো। রানা একটু চিন্তা করে বলে, বাড়ির দাম কত দিতে হবে? রাশেদ বলে, আমি একজন বায়ারের সাথে কথা বলেছি, সে 20 কোটি 17 লক্ষ টাকা অফার করেছে। এত বড় অ্যামাউন্ট শুনে সবাই চমকে যায়। রানা বলে, এই এলাকার জমির দাম সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? এই পুরনো বাড়ির জন্য কে এত টাকা দেবে? রেনু বলে, তাহলে তুই খুঁজে দেখ এর থেকে কোনো বেটার অপশন পাস কিনা। বাড়ির দাম নিয়ে 3 ভাই বোনের মধ্যে তর্ক বিতর্ক চলে। তখন রবি উঠে দাঁড়িয়ে বলে, তোমরা সমস্ত সাম্রাজ্য ভাগাভাগি করে নাও, আমাকে শুধু সম্রাটকে দাও। সম্রাট হচ্ছে একটা ঘোড়া। রবি শুধুমাত্র একটা ঘোড়া চাচ্ছে শুনে রাশেদ বলে, এটা আবার কোনো দাবি হলো নাকি? তোর ইচ্ছে হলে নিয়ে চলে যা। তখন রানা বলে, তুমি বললেই কি হবে? ঘোড়ার মালিককে আগে জিজ্ঞেস করো সে কি চায়। তখন রবি বলে, এই ঘোড়ার কোনো মালিক নেই। কথাটা বলেই রবি ঘোড়ার কাছে চলে যায়। সে ঘোড়ার মাথায় হাত বুলিয়ে আদর করে। এরপর রবি ঘোড়ার পিঠে ওঠার প্রস্তুতি নেয়। তখনই রানা এবং শান্তর ছেলে রুদ্র এসে বলে, ওর পিঠে কেউ উঠতে পারবে না, বাবা বলেছে এই ঘোড়াটা পাগল হয়ে গেছে, ও কারো কথাই শোনে না। রুদ্রর কথা শুনে রবি বলে, এবারে সবাই পাগল। এরপর রবি রুদ্রকে জিজ্ঞেস করে, ঘোড়ার পিঠে উঠবি? রুদ্র সম্মতি জানালে রবি তাকে ঘোড়ার পিঠে বসায়। ঠিক তখনই শান্তা এসে রাগান্বিত কণ্ঠে রুদ্রকে ডাক দেয়। শান্তা রবির সঙ্গে রুদ্রের মেলামেশা একদম পছন্দ করছিল না, তাই রবি রুদ্রকে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে দিয়ে নিজে ঘোড়ার পিঠে চড়ে বেরিয়ে পড়ে। রবি সরাসরি চলে যায় তুষারের বাড়িতে, যার হত্যার দায়ে জেল হয়েছিল রবির। রবি তুষারের কবরের পাশে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। অন্যদিকে দীর্ঘ সময় পর গুলমোহর নিজের ঘর থেকে বের হয়েছে।
সে সিদ্ধান্ত নিয়েছে এই বাড়ি ছেড়ে সে চলে যাবে। এই গ্রামে তাদের আরও একটি বাড়ি আছে, সে বাড়িতেই যাবে সে। গুলমোহর বাড়ি থেকে চলে যাচ্ছে জানতে পেরে রানা তাকে আটকায়। তখন গুলমোহর বলে, লোকটা চলে গেছে 40 দিনও হয়নি, কোথায় তোরা তার জন্য একটু দোয়া দুরুদ পড়বি? তা নয়, তোরা আছিস নিজেদের দর কষাকষি নিয়ে, তোরা এসব নিয়ে পড়ে থাক, আমি যাই। কথা বলেই গুলমোহর বাড়ি থেকে বের হয়ে যায়। জাফরও তার পিছু পিছু যায়। রাতের বেলা শান্তা অনেক বিরক্তি নিয়ে রানাকে জিজ্ঞেস করে, রবি কেন এত বছর পর ফিরে আসলো? রানা বলে, এটা তো ওর বাড়ি, আসবেই তো। শান্তা আবার বলে, কিন্তু তোমার কি হয়েছে? যে যা বলছে চুপচাপ মেনে নিচ্ছ। ওরা বাড়ি বিক্রি করতে চাচ্ছে, তুমি সেটাতেও রাজি হচ্ছ? রানা বলে, বাড়ি বিক্রি করা এত সহজ না, এই বাড়ি বিক্রি করা ঝামেলা আছে। এই ব্যাপারটা কেউ না জানলেও আমি ভালোভাবেই জানি। এরপর শান্তা বলে, রবিকে এতদিন পর ফিরে এসেছে আমার ঘোড়াটা নেওয়ার জন্য? রানা বলে, হিসেব মতো ঘোড়াটা তোমারও না, ওই ঘোড়ার আসল মালিক তুষার। ঘোড়াটা এতদিন তোমার কাছে ছিল। শান্তা বলে, তুষার আমার বন্ধু, তাই ঘোড়াটা আমার। রানা বলে, তুষারের বন্ধু তুমি একা না, রবিও তুষারের বন্ধু। তখন শান্তা চিৎকার করে বলে, রবি তুষারের বন্ধু নয়, সে তুষারের খুনি। রুদ্র তখন ঘুমিয়ে পড়েছিল, তাই রানা শান্তাকে চিৎকার চেঁচামেচি করতে না করে। পরের দিন সকালবেলা জ্যোতি এবং জিতু রানার সাথে চা বাগানে যায়। এই চা বাগানের মালিক রহমত তালুকদার। জ্যোতি এবং জিতু রুদ্রকে বলে চা বাগানটা তাদেরকে ঘুরে দেখাতে। রুদ্র বলে, নামাজের সময় হয়ে গেছে, এখন ঘোরার সময় নেই। জ্যোতি এবং জিতু বলে, তোকে নামাজে যেতে হবে না, আমরাও যাব না। তখন রুদ্র বলে, আমি জানি তোমরা কেন যাবে না, তোমরা দুজন হিন্দু, তাই তোমরা নামাজ পড়ো না। জ্যোতি রেগে গিয়ে বলে, আমরা না হয় হিন্দু, কিন্তু তুই কি মুসলমান? তোর তো এখনও মুসলমানই হয়নি, চল আজকে তোর মুসলমানি করিয়ে দেব। এই কথাটা বলে জ্যোতি একটা নীল কাটার বের করে রুদ্রকে ভয় দেখাতে শুরু করে। রুদ্র ভয় পেয়ে চা বাগানের ভেতরে ছুটতে শুরু করে। ছুটতে ছুটতে এক পর্যায়ে সে পাহাড়ের টিলা থেকে নিচে পড়ে যায়। জিতু এবং জ্যোতি রুদ্রের পিছে পিছে ছুটছিল। হঠাৎ করে রুদ্রকে দেখতে না পেয়ে ওরা ঘাবড়ে গিয়ে রুদ্রর নাম ধরে ডাকতে শুরু করে। রুদ্রকে খুঁজে না পেয়ে দুজনেই অনেক ভয় পেয়ে যায়। জিতু দ্রুত বাড়ি ফিরে গিয়ে ওদের মা রেনুকে সমস্ত ঘটনা জানায়। জ্যোতি তখনও টিলার উপর দাঁড়িয়ে রুদ্রকেই ডাকছিল। হঠাৎ সে খেয়াল করে চা বাগানের কাজ করা কিছু শ্রমিক তার দিকে তাকিয়ে আছে, তাই সে ভয় পেয়ে বাড়িতে ফিরে যায়। অন্যদিকে মসজিদে নামাজ শেষে মসজিদ কমিটির সদস্যরা একটা মিটিংয়ের জন্য একসাথেই বসে। এতদিন মসজিদ কমিটির সভাপতি ছিল রহমত তালুকদার। যেহেতু তার মৃত্যু হয়েছে, তাই নতুন সভাপতি নির্বাচন করতে হবে। রানা সবাইকে উদ্দেশ্য করে বলে, প্রথমে আমার দাদা এই মসজিদের সভাপতি ছিল, দাদার পরে সভাপতি হয়েছে আমার বাবা, সেই হিসেবে বাবার পরে সভাপতির চেয়ার আমার প্রাপ্য। তখন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জমাদার বলে, তোমার বাপদাদার সভাপতি ছিল বলে কি তোমাকেও সভাপতি বানাতে হবে নাকি? এলাকায় এত গণ্যমান্য পরহেজগার লোক থাকতে তুমি কেন? এরপর জমাদার এলাকার একজন সম্মানিত শিক্ষক আজাদের নাম উল্লেখ করে বলে, সভাপতি পদের জন্য আমি আজাদ স্যারের নাম প্রস্তাব করছি। এতে সবাই সম্মতি জানায়। শুধুমাত্র রানা বিরোধিতা করে। সে কারো সিদ্ধান্ত মানবে না বলেই অনেকটা রাগারাগি করে মিটিং ছেড়ে চলে যায়। চলে যাওয়ার সময় রানা তার কর্মচারীর কাছে জানতে চায় রুদ্র কোথায়। রানার কর্মচারী জানায়, রুদ্র আজ নামাজ পড়তে আসেনি। এতে রানা একটু চিন্তিত হয়, কারণ রুদ্র কখনো নামাজ বাদ দেয় না। অন্যদিকে রেনু চিন্তিত হয়ে পড়ে। রানা যদি তার ছেলেদের কর্মকাণ্ডের কথা জেনে যায়, তাহলে তাদের উপর অনেক ক্ষিপ্ত হবে। রেনু তার হাজব্যান্ড জয়ন্তকে কল করে সমস্ত ঘটনা জানায়। রেনু বুঝতে পারছিল না কিভাবে এই পরিস্থিতির সামাল দিবে। এর মাঝে রানা বাড়িতে ফিরে আসে। রানা যখন শান্তার কাছে জানতে পারে রুদ্র বাড়িতেও নেই, তখন সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। সে শান্তার কাছে জানতে চায় রুদ্র সকাল থেকে কার সাথে ছিল। শান্তা রেনুর দিকে তাকায়। এতে রানা বুঝে যায় রেনুর ছেলেদের সাথেই ছিল। রানা রেনুর কাছে জানতে চায় তার ছেলেরা কোথায়। রেনু ততক্ষণে নিজের ছেলেদেরকে বিছানায় শুইয়ে দিয়ে ঘুমের ভান করে থাকতে বলেছে। রানা তাদেরকে ডেকে তুলে জিজ্ঞেস করে, রুদ্র কোথায়? রেনুর ছেলেরা মিথ্যে বলে যে রুদ্রকে আমরা মসজিদে রেখে এসেছি। শান্তা প্রচণ্ড ঘাবড়ে গিয়ে রুদ্রকে খুঁজতে শুরু করে। শান্তার এমন অবস্থা দেখে রেনুর মনে পড়ে যায় কয়েক বছর আগে এমন অবস্থা তারও হয়েছিল। একদিন হঠাৎ করেই শান্তার মতো সেও তার ছেলে জ্যোতি এবং জিতুকে খুঁজে পাচ্ছিল না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর রেনু জ্যোতি এবং জিতুকে পেয়েছিল জাফরের কাছে। ওই সময় জ্যোতি এবং জিতুর পরনে ছিল লুঙ্গি। সেটা দেখে রেনু বুঝে গিয়েছিল তাকে না জানিয়ে তার ছেলেদেরকে মুসলমানি করিয়ে দেওয়া হয়েছে। জাফর রেনুকে জানায় তার কোনো দোষ নেই, রহমত তালুকদারের নির্দেশেই সব হয়েছে। এ কথা শুনে রেনু সেদিন জাফরকে থাপ্পড় মেরেছিল, কারণ রেনু মুসলমান পরিবারের সন্তান হলেও রেনুর ছেলেরা হিন্দু। আসলে রেনু হিন্দু একজন ছেলেকে বিয়ে করেছিল। রেনু এবং তার হাজব্যান্ড কেউই ধর্মান্তরিত না হয়ে দুজনেই যার যার ধর্ম পালন করছে। বাবার ধর্ম অনুযায়ী রেনুর ছেলেরা হিন্দু ধর্ম পালন করত। এটা রহমত তালুকদারের পছন্দ ছিল না, তাই সে রেনুকে না জানিয়েই জ্যোতি এবং জিতুর মুসলমানি করিয়ে দিয়েছিল। বর্তমান সময় রুদ্রকে খুঁজে না পেয়ে পুরো গ্রামে মাইকিং শুরু করা হয়।
শুধু তাই নয়, রানার সমস্ত লোকজন বাইক নিয়ে পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজতে থাকে রুদ্রকে। মাঠঘাট, পুকুর, খাল, বিল সমস্ত জায়গায় খোঁজা হয় তাকে, কিন্তু কোথাও পাওয়া যায় না। দিন গড়িয়ে রাত নেমে যায়। ছেলের চিন্তায় শান্তা পাগল প্রায় হয়ে যায়। রেনু শান্তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুই চিন্তা করিস না, রুদ্র ঠিক ফিরে আসবে। রুদ্র তো গ্রামের সব কিছু চেনে, পথঘাট চেনে, সে ঠিকই বাড়ি ফিরে আসবে। শান্তা দীর্ঘশ্বাস ফেলে বলে, রুদ্র কিছুই চেনে না। পরিবারের সদস্যদের পাশাপাশি জাফরও রুদ্রকে নিয়ে অনেক টেনশনে ছিল। জাফর রানার কাছে গিয়ে জানতে চায় রুদ্রর কোনো খোঁজ পাওয়া গেছে কিনা। রানা জাফরের সাথে দুর্ব্যবহার করে বলে, খোঁজ পাওয়া গেলে আপনি অবশ্যই জানতে পারতেন। তবুও জাফর রানার লোকদের কাছে জানতে চায় রুদ্রকে শেষ কার সাথে দেখা গেছে। রানার লোকেরা কোনো জবাব দেওয়ার আগেই রানা জাফরের সাথে রাগারাগি করে বলে, এসব নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। জাফর জানায় গুলমোহর তাকে রুদ্রর খোঁজ করতে বলেছে। রানা জাফরের কথায় পাত্তা না দিয়ে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। জাফরের সন্দেহ হয় রেনুর ছেলেরাই রুদ্রর সাথে কিছু একটা করেছে। তাই সে রুদ্রর এক ছেলের কলার চেপে ধরে জিজ্ঞেস করে, তোরা রুদ্রর সাথে কি করেছিস? তখনই রেনু চলে আসে। রেনুর দৃশ্য দেখে জাফরের সাথে চিৎকার করতে থাকে। তাই জাফর রেনুর ছেলেকে ছেড়ে দেয়। রেনু বুঝতে পারে সে খুব বেশি সময় তার ছেলেদের কর্মকাণ্ড লুকিয়ে রাখতে পারবে না। তাই সে জাফরকে বলে, আমাকে মায়ের কাছে নিয়ে চলো। জাফর রেনু এবং তার দুই ছেলেকে গুলমোহরের কাছে নিয়ে যায়। রেনু গুলমোহরকে সমস্ত ঘটনা জানায়। রেনু গুলমোহরের কাছে ক্ষমা চেয়ে বলে, আমার ছেলেরা ছোট মানুষ, ওরা না বুঝে ভুল করে ফেলেছে, তুমি প্লিজ এই সিচুয়েশনটা সামলে নাও। রানা যদি জানতে পারে তাহলে অনেক খারাপ কিছু হয়ে যাবে। গুলমোহর বলে, তোর ছেলেরা ভুল না, অন্যায় করেছে। তখন রেনু বলে, আমার ছেলেদের সাথে যেটা হয়েছিল সেটাও তো অন্যায় ছিল। তোমরা আমার বিয়েটা মেনে নাওনি, তাই আমি এখানে কখনোই আসতে চাইনি। কিন্তু জ্যোতি এবং জিতুর জন্মের পর তোমরাই আমাকে ডেকেছ। আমি ভেবেছিলাম তোমরা জ্যোতি এবং জিতুর সাথে তাদের ধর্মকেও মেনে নিয়েছ, কিন্তু বাবা আমাকে কিছু না জানিয়ে জোর করে আমার ছেলেদের মুসলমানি করিয়ে দিয়েছে। আমার ভুলের শাস্তি কেন আমার ছেলেদেরকে পেতে হলো? আমার ছেলেদের কি দোষ ছিল? তখন গুলমোহর বলে, রুদ্রর কি দোষ ছিল? রুদ্রকে কেন শাস্তি পেতে হলো? রেনু কোনো জবাব দিতে পারে না। কিছুক্ষণ পর গুলমোহর রেনুকে বলে, জ্যোতি এবং জিতুকে নিয়ে তুই ঢাকায় চলে যা। গুলমোহর এই বাড়িতে চলে আসার পর থেকে রবি ওই বাড়িতেই থাকতে শুরু করেছে। জ্যোতি এবং জিতুকে দেখে রবি ওদের সাথে পরিচিত হয়। সব ঘটনা শুনে রবি ওদেরকে গাধা বলে। জ্যোতি এবং জিতু তাদের সাথে ঘটে যাওয়া ঘটনার কথা জানিয়ে বলে, আমাদের সাথে তো অন্যায় হয়েছিল, তার শাস্তি কে দেবে? রবি বলে, এখানে শুধু অন্যায় হয়, কারোর শাস্তি হয় না। তখন জ্যোতি এবং জিতু বলে, কেন? তোমার তো শাস্তি হয়েছিল, তোমার তো জেল হয়েছিল। রবি কোনো জবাব দেয় না। অন্যদিকে ছেলেকে খুঁজে না পেয়ে শান্তা অনেক ভেঙে পড়ে, কারণ শান্তা রানাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে তখন, কিন্তু মায়ের মন কিছুতেই শান্ত হয় না। শান্তা অনেক কান্নাকাটি করে। শান্তা রানাকে বলে, আমি কিছুই জানি না, এই মুহূর্তে তুমি আমার ছেলেকে খুঁজে এনে দাও। এই কথা বলে শান্তা রুমের দরজাটা বন্ধ করে দেয়। এদিকে রুদ্র টিলার উপর থেকে পড়ে গেছে জানার পর রাতের বেলা জাফর ওই জায়গায় গিয়ে রুদ্রকে খুঁজতে থাকে। রুদ্রকে খুঁজে না পেলেও জাফর রুদ্রর ব্যবহৃত চশমাটা খুঁজে পায়। রহমত তালুকদারের এই বাড়ি অর্থাৎ গুলমোহরের ছাদে কবুতর পালন করা হয়। সকালবেলা জ্যোতি এবং জিতু ছাদে কবুতরের সাথে খেলছিল। হঠাৎ ওরা খেয়াল করে একটা কবুতরের একটা পায়ে নুপুর বাঁধা, অন্য পায়ে বাঁধা একটা চিরকুট। ওরা কবুতরটাকে ধরে পা থেকে চিরকুটটা খুলে নেয়। চিরকুটে লেখা ছিল, রুদ্রর উপর শনি রক্ষ, আরোগ্যে চাই 20 কোটি 17 লক্ষ। এর অর্থ হলো রুদ্রকে বাঁচাতে 20 কোটি 17 লক্ষ টাকা প্রয়োজন। জ্যোতি এবং জিতু তাদের মায়ের কাছে গিয়ে চিরকুটটা দেখায়। রেনু রেগে গিয়ে জ্যোতির গালে থাপ্পড় দিয়ে বলে, তোরা এসব কী শুরু করেছিস? কখনো নীল কাটার দিয়ে রুদ্রকে ভয় দেখাচ্ছিস, এখন আবার কাগজে সব লিখে নিয়ে এসেছিস। তোরা আবার নতুন করে কোনো অঘটন ঘটাচ্ছিস না তো? জিতু বলে, আমরা কিছুই জানি না, এই কাগজটা আমরা ছাদে পেয়েছি। রেনু আর এক মুহূর্ত দেরি না করে ছেলেদেরকে কাপড় চোপড় গুছিয়ে নিয়ে ঢাকায় যেতে বলে। এরপর রেনু রাশেদের কাছে গিয়ে তাকে কাগজটা দেখায়। কিছুক্ষণের মধ্যে খবরটা রানার কানেও পৌঁছে যায়। রানা এবং রাশেদ রেনুর ছেলেদের কাছে জানতে চায়, ওই কবুতরটা কোথায় যেটার পায়ে কাগজ বাঁধা ছিল? রেনুর ছেলেরা জানায়, কবুতরটাকে ওরা ছাদে কবুতরের ঘরেই রেখেছে। রানা এবং রাশেদ বাড়ির পালিত কবুতরের মধ্য থেকে ওই কবুতরটাকে খুঁজে বের করে। এরপর রানা সবাইকে সতর্ক করে দিয়ে বলে, শান্তাকে যেন কেউ এই ব্যাপারে কিছু না জানায়, কারণ শান্তা যদি জানতে পারে তার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে, সে আরও বেশি ভেঙে পড়বে। এরপর রানা তার লোকদের কাছে কবুতরটা দিয়ে বলে, যেভাবে পারি সেই কবুতরের মালিককে খুঁজে বের কর। রানার লোকেরা কবুতরের মালিক খুঁজতে শুরু করে। এসবের মাঝে রবি তুষারের মায়ের সাথে দেখা করতে যায়। তুষারের মৃত্যুর পর তুষারের মা পাগল হয়ে গেছে। ছেলের মৃত্যু সে এখনও পর্যন্ত মানতে পারেনি। তুষারের মা এখনও বিশ্বাস করে তুষার জীবিত। তুষার বাড়ির বাইরে গেছে ভেবে সে তুষারকে ডাকে, তুষারের জন্য খাবার রান্না করে। এই দৃশ্যগুলো দেখে রবি নিজেকে আর ধরে রাখতে পারে না। সে নিঃশব্দে অনেক বেশি কান্না করে। অন্যদিকে রানার লোকেরা বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজির পর এক ব্যক্তিকে পায় যে দাবি করেছে এই কবুতরটার মালিক সে। ওই ব্যক্তি আবার অপোজিশন পার্টি লিডারের বাড়িতেই থাকে। তাই রানার লোকেরা অনেকটা নিশ্চিত হয় ওই ব্যক্তি রুদ্রকে কিডন্যাপ করেছে।
ওরা ওই লোকটাকে ধরে রানার কাছে নিয়ে যায়। রানার লোকেরা ওই ব্যক্তিকে প্রচুর মারধর করে এবং জানতে চায় রুদ্র কোথায়। মার খাওয়ার পর ওই ব্যক্তি বলে, আমি মিথ্যা বলেছিলাম, আমি আসলে এই কবুতরের মালিক না, আমার বাড়ি তো দিনাজপুরে, আমি এখানে বোনের বাড়িতে বেড়াতে এসেছি, আমি আসলে এই কবুতরের ব্যাপারে কিছুই জানি না। এদিকে রাশেদ রুদ্রর ব্যাপারটা পুলিশকে জানায়। আয়নারহাট থানার ওসি তৈমুর এবং এএসআই টুটুল তদন্ত করার জন্য গুলমোহরের কাছে যায়। ওসি তৈমুর জানতে চায় কবুতরটা কোথায়। রাশেদ জানায় রানা নিয়ে গেছে। ওসি তৈমুর আবারও জানতে চায় কবুতরটা কারা পেয়েছিল। রাশেদ বলে রেনুর ছেলেরা। ওসি তৈমুর রেনুর ছেলেদের সাথে কথা বলতে চাইলে রেনু বলে ওরা তো সকালের গাড়িতে ঢাকায় চলে গেছে। তৈমুর অবাক হয়ে বলে, রুদ্র শেষ পর্যন্ত আপনার ছেলেদের সাথেই ছিল, আবার কবুতরটাও আপনার ছেলেরাই পেয়েছে, আর আপনি কিনা আপনার ছেলেদেরকে ঢাকায় পাঠিয়ে দিয়েছেন। যত দ্রুত সম্ভব ওদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। তৈমুর রুদ্রর মায়ের সাথে কথা বলতে চায়। রাশেদ এবং রেনু তাকে শান্তার কাছে নিয়ে যায়। ওসি তৈমুর শান্তার সামনে বলে রুদ্রকে কিডন্যাপ করা হয়েছে। শান্তা তখন পর্যন্ত ব্যাপারটা জানতো না। ওসির মুখে কথাটা শুনে শান্তা প্যানিক করতে শুরু করে। শান্তা সবার সাথে রাগারাগি করে বলে, এত কিছু ঘটে গেছে, আপনারা আমাকে আগে কেন জানাননি। ওসি তৈমুর জানতে চায় কবুতরের পায়ে পাওয়া চিরকুটটায় কী লেখা ছিল। রাশেদ তাকে চিরকুটে লেখাটা পড়ে শোনায়। কিডন্যাপার 20 কোটি 17 লক্ষ টাকা চেয়েছে শুনে ওসি অবাক হয়ে বলে, এটা আবার কেমন হিসাব। তখন শান্তা বলে, এই বাড়িটার দাম 20 কোটি 17 লক্ষ টাকা, তাই হয়তো কিডন্যাপার এই পরিমাণ টাকাই চেয়েছে। রানার একজন কর্মচারী এসব ঘটনা দেখে রানাকে জানায়। বাড়িতে পুলিশ এসেছে জেনে রানা প্রচণ্ড ক্ষিপ্ত হয়। সে রাশেদের সাথে রাগারাগি করে বলে, এই বাড়িতে পুলিশকে ডেকেছে। রাশেদ বলে, এটা একটা ছোট্ট বাচ্চা, 2 দিন ধরে নিখোঁজ, পুলিশ ডাকবো না তো কী করবো। রানা ওসির সাথে রাগারাগি করে তাকে চলে যেতে বলে। ওসি তৈমুর বলে, আমি বুঝতে পারছি এই মুহূর্তে আপনার মনের অবস্থা ভালো নেই, আমরা যেহেতু চলে এসেছি তাই দেখি কতদূর কী করতে পারি। আপনার কাছে যে চিরকুট এবং কবুতরটা আছে সেগুলো আমার কাছে দিয়ে দিন, ইনভেস্টিগেশনে আমাদের কাজে লাগবে। রানা বলে, আপনাদেরকে কিছুই করতে হবে না, পুলিশ কি করতে পারে আমরা ভালোভাবেই জানি। রানা বলে, আপনাদেরকে কিছুই করতে হবে না, পুলিশ কি করতে পারে আমরা ভালোভাবেই জানি। ওসি বলে, 2 দিন ধরে তো আপনি চেষ্টা করলেন, কিছুই করতে পারেননি, এবার না হয় আমরা করি। রানা রেগে গিয়ে বলে, এই আয়নারহাটে কোথায় কি আছে আপনাদের থেকে আমি ভালো জানি, এই বাড়িতে আজ পর্যন্ত কখনো পুলিশ আসেনি, ভবিষ্যতেও কোনো প্রয়োজন নেই। তখন এএসআই পাশ থেকে বলে, এই বাড়িতে তো আগেও পুলিশ এসেছিল, আপনার ছোট ভাই রবিকে তো এই বাড়ি থেকেই পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল। রানা আর কোনো জবাব দেয় না। এরপর ওসি বলে, আপনি উপজেলা চেয়ারম্যানের ছেলে, আপনি সব কিছু ভালো জানেন, ঠিক আছে, তবে আমাদের দৌড় কিন্তু কম নয়, আর আমার মনে হয় এই ব্যাপারটা সমাধান করার জন্য খুব বেশি দৌড়াতে হবে না। আপনাদের এই বাড়িটার দাম 20 কোটি 17 লক্ষ টাকা, এই কথাটা নিশ্চয়ই খুব বেশি মানুষ জানে না, আপনারা একটু চিন্তা করে দেখুন তো। তারপর আমাকে জানান আপনারা বাদে আর কে কে এই বাড়ির দামের ব্যাপারে জানে। আর যেহেতু আপনাদের বাড়িতে পুলিশ আসা নিষেধ, তাই আপনারাই না হয় পুলিশ স্টেশনে গিয়ে আমার সাথে কথা বলবেন। এরপর ওসি তৈমুর চলে যাওয়ার আগে রেনুকে আরেকবার স্মরণ করিয়ে দেয় তার ছেলেদেরকে যেন দ্রুত ফিরিয়ে নিয়ে আসে। এদিকে রানার লোকেরা ওই ব্যক্তিকে প্রচুর পরিমাণে শারীরিকভাবে নির্যাতন করার পরেও ওই ব্যক্তি একই কথা বলতে থাকে, সে কিছুই জানে না। বাধ্য হয়ে ওরা রানাকে বলে, এই ব্যক্তি হয়তো আসলেই কিছু জানে না। তখন রানা বলে, তাহলে কবুতর নিজেই খুঁজে বের করবে তার আসল মালিককে। এই কথা বলে রানা কবুতরকে ছেড়ে দেয় এবং তার লোকদেরকে বলে কবুতরের পিছু পিছু যেতে। রানার লোকেরা কবুতরের পিছু পিছু যেতে শুরু করে। উঠতে উঠতে একটা সময় কবুতর হাঁপিয়ে গিয়ে একটা গাছের উপর বসে পড়ে। রানার লোকেরা গাছে উঠে কবুতরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর কবুতর উঠতে উঠতে বর্ডার পেরিয়ে ইন্ডিয়ার এরিয়ায় ঢুকে পড়ে, তাই রানার লোকেরা আর কবুতরের কিছুই করতে পারে না, বাধ্য হয়ে তারা ফিরে আসে। অন্যদিকে ওসি তৈমুর এবং এএসআই টুটুল কিডন্যাপারকে নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিল। একটু চিন্তিত হয়ে বলে, কিডন্যাপার এক্স্যাক্ট বাড়ির দামটাই দাবি করলো কেন? এএসআই বলে, ওদের তো আর শত্রুর অভাব নেই, গত 4 যুগ ধরে মানুষের কম বেশি ক্ষতি তো আর তারা করেনি। ওসি জানতে চায় রহমত তালুকদারের ছোট ছেলে রবি কোথায়। এএসআই বলে, 2011 সালে জনগণের অনুরোধে আজাদ মাস্টার ইলেকশনে দাঁড়িয়েছিল, কিন্তু ইলেকশন হওয়ার আগেই আজাদ মাস্টারের ছেলে তুষারের মার্ডার হয়। তুষারের মার্ডারের দায়ে রবি জুভিনাইল জেলে সাজা ভোগ করছে, এখন সে আয়নারহাটে নিজের মায়ের সাথেই আছে। এরপর এএসআই আরও জানায়, শান্তা, রবি এবং তুষার ছোটবেলা থেকে অনেক ভালো বন্ধু ছিল। তুষারের মৃত্যুর পর রবি এবং শান্তার বন্ধুত্বটাও নষ্ট হয়ে যায়। পরবর্তীতে শান্তা রবির ভাইকে বিয়ে করেছে ঠিকই, কিন্তু রবির সাথে তার বন্ধুত্বটাও নষ্ট হয়ে গেছে, তার সাথে কখনোই সম্পর্ক ঠিক হয়নি। ওসি তৈমুর কোনো কথা না বলে চুপচাপ 20 কোটি 17 লক্ষ টাকার রহস্য নিয়ে ভাবতে থাকে। এসআই বলে, পরিবারের সদস্যরা ছাড়া তো আর কারো জানার কথা না, বাড়ির দাম 20 কোটি 17 লাখ টাকা। তখন ওসি বলে, পরিবারের সদস্য ছাড়াও আরও একজন জানে, আর সেই ব্যক্তি হচ্ছে বায়ার, যে এই বাড়ির দাম অফার করেছিল। এদিকে রানা তার এক লোককে বলেছিল তাদের বাড়ির আসল দাম বের করতে। ওই লোকটি ভিন্নভাবে খোঁজ খবর নিয়ে জানায় এই বাড়ির আসল দাম 12 কোটি টাকার বেশি হওয়া সম্ভব না। অন্যদিকে ওসি রাশেদকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে।
ওসি জিজ্ঞাসা করে, আপনি কি বাড়িটা বিক্রি করার জন্য এতদিন এখানে আছেন? রাশেদ বলে, হ্যাঁ, বাবা যেহেতু বেঁচে নেই, আমার ভাগের অংশটুকু তো আমাকে বুঝে নিতে হবে। এরপর ওসি রাশেদকে জিজ্ঞেস করে, আপনার কি মনে হয় আয়নার হাটে এমন কার সাহস আছে যে রানা তালুকদারের ছেলেকে কিডন্যাপ করতে পারে? রাশেদ কোনো জবাব দিতে পারে না। ওসি তখন রাশেদের পার্সোনাল ব্যাপারে জিজ্ঞেস করে, রাশেদ কানাডায় কোথায় থাকে, কি করে, তার স্ত্রী কি করে, এইসব। রাশেদ জানায় তার স্ত্রীর সাথে সে সেপারেট হয়ে গেছে, ডিভোর্সের কাজ চলছে। ওসি বলে, ডিভোর্সের সেটেলমেন্টের জন্য তো তাহলে আপনার অনেক টাকা প্রয়োজন। রাশেদ কোনো জবাব দেয় না। তখন ওসি বলে, আপনাদের বাড়ির দাম 20 কোটি 17 লক্ষ টাকা যে ব্যক্তি বলেছে তাকে একবার ডাকুন, আমরা তার সাথে কথা বলতে চাই। রাশেদ বলে, আমি গত 2 দিন ধরে তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু ফোন বন্ধ পাচ্ছি, আমার কাছে তার কোনো অ্যাড্রেস নেই। ওসি জিজ্ঞেস করেছে, বায়ারকে আপনি কোথায় পেয়েছেন? রাশেদ জানায় জাফর তাকে নিয়ে এসেছিল। ওসি এবার জাফরের সাথে কথা বলতে চায়। রাশেদ ওসিকে জানায় জাফর তার মায়ের সাথে অর্থাৎ গুলমোহরের সাথে পুরনো বাড়িতে আছে। ওসি এবার গুলমোহরের সাথেও কথা বলার ইচ্ছা পোষণ করে। রাশেদ ওসির সাথে যেতে চাইলে ওসি জানায় তাকে এখানেই অপেক্ষা করতে হবে, কারণ ওসি সিদ্ধান্ত নিয়েছে একজন স্কেচ আর্টিস্টের সাহায্যে বায়ারের স্কেচ তৈরি করবে। যতক্ষণ না বায়ারের স্কেচ তৈরি হচ্ছে ততক্ষণ রাশেদকে পুলিশ স্টেশনেই থাকতে হবে। ওসি এএসআইকে স্কেচ আর্টিস্টের ব্যবস্থা করতে বলে। এরপর ওসি গুলমোহর এবং জাফরের সাথে কথা বলতে চায়। এদিকে রানার একজন লোক রানাকে জানায় চা বাগানের এক শ্রমিক রুদ্রকে দেখেছে। রানার সাথে সাথে ওই শ্রমিকের সাথে কথা বলতে চায়। শ্রমিক তখন মাতাল ছিল, সে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। রানার লোক ওই শ্রমিককে রুদ্রর ছবি দেখালে শ্রমিক বলে, আমি রুদ্রকে দেখিনি, নাম শুনেছি। একজন ছেলে রুদ্রর নাম ধরে ডাকছিল, আরেকজন তার পিছু পিছু দৌড়াচ্ছিল, দুজন দেখতে একই রকম। শ্রমিকের কথা শুনে রানা বুঝতে পারে সে রেনুর 2 যমজ ছেলের কথা বলছে। তাই রানা সাথে সাথে রেনুর কাছে গিয়ে জিজ্ঞেস করে, কাউকে কিছু না জানিয়ে তোমার ছেলেদেরকে কেন ঢাকায় পাঠিয়ে দিলে? রেনু বলে, না পাঠিয়ে কী করব, আর কতদিন ওরা এখানে পড়ে থাকবে? তখন রানা বলে, তোমার ছেলেরা যে আমার রুদ্রকে চা বাগানে নিয়ে গিয়েছিল এটা আমাকে জানাওনি কেন? রেনু বলে, ওরা রুদ্রকে চা বাগানে নিয়ে যাওয়ার কে? ওরা তো এখানকার কিছুই চেনে না, ওরা কিভাবে রুদ্রকে নিয়ে যাবে? রানা বলে, আমি এত কিছু জানি না, তুই রুদ্রকে ওখানে এনে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা কর। তুই যদি না নিয়ে আসিস তাহলে ওদেরকে কিভাবে নিয়ে আসতে হয় আমি ভালোভাবে জানি। রেনু কথা ঘুরিয়ে দিয়ে বলে, তোরা সবাই মিলে কেন আমার ছেলেদের পেছনে লেগেছিস? ওই সময় আমি বাবার হাত থেকে আমার ছেলেদেরকে বাঁচাতে পারিনি, কিন্তু এবার আর আমি আমার ছেলেদের কোনো ক্ষতি হতে দেব না। রানা রেগে গিয়ে বলে, আমি যা করেছি আমার ছেলেকে বাঁচানোর জন্য করছি, তাই ওদেরকে এখানে ফিরে আসতেই হবে। তখন রেনু বলে, আমি ওদেরকে ঢাকায় পাঠাইনি, মা ওদেরকে পাঠিয়েছে। অন্যদিকে ওসি পুরনো বাড়িতে গিয়ে গুলমোহরকে জিজ্ঞেস করে। বাড়ির নামের সাথে আপনার নামের মিল কিভাবে হলো? গুলমোহর বলে, এটা কোনো কাকতালীয় ঘটনা না, আমার বিয়ের সময় আমার শ্বশুর আমার নামের সাথে মিল রেখে বাড়ির নাম দিয়েছিল গুলমোহর। ওসি গুলমোহরকে জিজ্ঞেস করে, এখানে আপনাদের কি কোনো শত্রু আছে যাকে ডাউট করা যায়? গুলমোহর বলে, কারো শত্রু নেই, যাদের ক্ষমতা আছে তাদের সবারই শত্রু আছে। গুলমোহর বলে, কার শত্রু নেই? যাদের ক্ষমতা আছে তাদের সবারই শত্রু আছে। এরপর সে জিজ্ঞেস করে, আপনাদের ওই বাড়িটা যে বিক্রি করা হচ্ছে আপনি কি জানেন? গুলমোহর বলে, জানি, তাই এখন থেকে এই পুরনো বাড়িটাই আমার বাড়ি। ওসি বলে, 2টো বাড়ির নামই তো গুলমোহর। এরপর ওসি গুলমোহরকে বলে, জাফরকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যেতে হবে। গুলমোহর বলে, ওকে যা জিজ্ঞেস করার এখানেই করুন। তখন ওসি জাফরকে জিজ্ঞেস করে, রুদ্র নিখোঁজ হওয়ার পর থেকে আপনার ওই বায়ারকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা কি আপনি জানেন? জাফর বলে, হ্যাঁ জানি, আমিও তাকে খুঁজছি। এরপর ওসি জিজ্ঞেস করে, আপনি প্রথমবার ওনাকে কোথায় পেয়েছিলেন? জাফর বলে, উনি নিজেই এসেছিল বাড়ি কেনার জন্য, আমি শুধু ওনাকে বড় মেয়ে অর্থাৎ রাশেদের সাথে দেখা করিয়ে দিয়েছি। ওসি বলে, রাশেদের সাথে কেন দেখা করাতে নিয়ে গেলেন? বাড়ি ঘর সম্পত্তি সব কিছু তো রানার সামলায়। তখন জাফর জানায়, ওই বায়ার আসলে গুলমোহরের সাথে দেখা করতে এসেছিল, গুলমোহরের শরীর ভালো না, তাই সে বায়ারকে রাশেদের কাছে নিয়ে গিয়েছিল। তখন ওসি বলে, ওই বায়ারকে চিহ্নিত করতে হলে জাফরকে থানায় নিয়ে যেতে হবে। গুলমোহর এবার আর কোনো আপত্তি জানায় না। ওসি জাফরকে নিয়ে থানায় চলে যায়। ততক্ষণে এএসআই এর ম্যানেজ করা স্কেচ আর্টিস্ট রাশেদের বর্ণনা অনুযায়ী একটা স্কেচ তৈরি করে ফেলেছে। ওসি এবার জাফরের বর্ণনা অনুযায়ী আরেকটা স্কেচ তৈরি করতে বলে। স্কেচ আর্টিস্ট এবার জাফরের বর্ণনা অনুযায়ী আরও একটা স্কেচ তৈরি করে দেয়। এখানে প্রথমবার আমরা ওই বায়ারের চেহারা দেখতে পাই, সে সাথে এটাও জানতে পারি এই বায়ারই কিডন্যাপ করেছে রুদ্রকে, সেই কবুতরের পায়ে চিরকুট বেঁধে পাঠিয়েছে গুলমোহরের কাছে। এদিকে ছেলের চিন্তায় শান্তা মনমরা হয়ে ছাদে দাঁড়িয়েছিল। এরই মাঝে হঠাৎ সেই নুপুর বাঁধা কবুতরটা দেখতে পায়। আজও তার পায়ে একটা ছোট্ট চিরকুট। শান্তা সে চিরকুটটা খুলে পড়া মাত্রই তার মুখটা কালো হয়ে যায়। সেখানে লেখা ছিল, চলছে সময় জমছে বালি হাড়ির তলে, কি আর থাকে বাকি নারীর ধন হারালে।
চিরকুটটা পরে সে দ্রুত রুমে গিয়ে তার সব গহনা, জমির দলিল সবকিছু বাইরে বের করে গোছাতে থাকে, যাতে সেগুলোই কিডন্যাপারকে দিয়ে তার ছেলেকে উদ্ধার করতে পারে। এদিকে 3 ভাই বোনের মধ্যে তখনও বাড়ির ভাগাভাগি নিয়ে ঝগড়া চলছে। রানা রাশেদকে বলে দেয়, তুমি কানাডায় ফিরে যাও, এই বাড়ি বিক্রি হবে না। সেটা শুনে রাশেদও বলে দেয়, টাকা না নিয়ে আমি কোথাও যাব না। এসবের মাঝে রেনুও আসে। তখন রানা বলে, তোমার এই বাড়ির ভাগাভাগি করতে পারবে না, আর বিক্রিও করতে পারবে না, ঝামেলা আছে, তোমরা এসব বুঝবে না। রেনু তখন জানতে চায় কি ঝামেলা, কিন্তু রানা তাকে কিছুই বলে না, শুধু এতটুকুই বলে যে আমি ছাড়া এই বাড়ি কেউ বিক্রি করতে পারবে না। এসব কথা শুনে রেনু আর রাশেদ খুব টেনশনে পড়ে যায়। কথা কাটাকাটির এক পর্যায়ে রানা বলে, এত বছর তোমরা কোথায় ছিলে? এখন বাবা নেই তাই লোভে পড়ে ভাগাভাগি করতে এসেছো? সম্পর্কের কোনো দাম নেই, শুধু সম্পত্তির দাম আছে। এ কথা শুনে রাশেদের মাথা গরম হয়ে যায়। সে বলে, আমরা না হয় কোনো না কোনো কারণে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম, হয়তো সম্পর্কের দাম দিতে পারিনি, কিন্তু তুমি তো নিজের স্বার্থের জন্য নিজের ভাইকে বলি দিয়েছো। তুমি কি করেছো না করেছো সেটা আমি খুব ভালো করেই জানি। আমি মুখ বন্ধ না রাখলে তোমার এই রাজত্ব থাকতো না। তার কথা শুনে রেনু হতবাক হয়ে যায়। নিঃসন্দেহে রাশেদের এই কথার মধ্যে কোনো ভয়ঙ্কর রহস্য আছে, তবে সেই রহস্যটা জানার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। এদিকে সেই কবুতর পাঠানো অচেনা লোকটা অর্থাৎ কিডন্যাপার হঠাৎ রানার মায়ের বাড়িতে গিয়ে ওঠে। জাফর দরজা খুললে লোকটা খুব ভদ্রভাবে বলে, আপনারা হয়তো আমাকেই খুঁজছেন। তাকে দেখা মাত্রই জাফর রাগের মাথায় তাকে পেটাতে থাকে। লোকটা বারবার গুলমোহর অর্থাৎ রানার মায়ের সাথে দেখা করতে চায়, কিন্তু জাফর কোনোভাবেই তাকে দেখা করতে দিতে রাজি না, বরং সে কেন এসেছে এবং কেন রুদ্রকে কিডন্যাপ করেছে এই প্রশ্ন করতে থাকে। লোকটা তখন জানায় তাদের সাথে ওই লোকটার পুরনো সম্পর্ক আছে, কিন্তু জাফর তার কথা শোনে না, কারণ বাবার আমল থেকেই সে তালুকদার পরিবারের সাথে পরিচিত। তবে এই লোকটাকে সে কখনোই দেখেনি। তাছাড়া লোকটার ভাষা শুনেই বোঝা যাচ্ছিল সে ইন্ডিয়ান, তো তার সাথে কেন তালুকদার পরিবারের সম্পর্ক থাকতে যাবে? লোকটা তখন বলে, আপনি হয়তো আমাকে চিনতে পারবেন না, কিন্তু গুলমোহর ম্যাডাম আমাকে প্রথম দেখাতেই চিনে যাবেন। একটা পর্যায়ে লোকটা জোড়াজুড়িতে জাফর ফাইনালি তাকে গুলমোহরের কাছে নিয়ে যায়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো গুলমোহরও তাকে চিনতে পারে না। তখন লোকটা তাকে জিজ্ঞেস করে, আপনার পণ্ডিত শ্রী নারায়ণের কথা মনে আছে? নামটা শুনেই গুলমোহর চমকে ওঠে। জিজ্ঞেস করে, তুমি শ্রীনারায়ণের ভাইয়ের নাতি ধ্রুব? সেটা শুনে লোকটা একটু হেসে বলে, এই তো চিনতে পেরেছেন। এরপর গুলমোহর তাকে রুদ্রের ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে, রুদ্র একদম ভালো আছে, কিন্তু ওর আগের চশমাটা ভেঙে গেছে। এরপর অনেকগুলো চশমা দিয়েছি, কিন্তু কোনোভাবেই ওর চোখের পাওয়ার মেলাতে পারছি না। আপনি যদি ওর চশমার পাওয়ারটা একটু বলতেন খুব উপকার হতো। জাফর তার কথা শুনে অবাক হয়ে যায়। বাচ্চাটিকে কিডন্যাপ করে তার উপর আবার দরদ দেখাচ্ছে। তবে গুলমোহর আন্দাজ করতে পেরেছিল যে ধ্রুব রুদ্রকে কেন কিডন্যাপ করেছে, তবে সে সেটা কাউকে বুঝতে দেয় না। এদিকে রানার ভাই বোনের সাথে ঝগড়াঝাটি শেষ করে রুমে গিয়ে দেখে শান্তা তার সব জিনিসপত্র গোছাচ্ছে, সেগুলো বিক্রি করে কিডন্যাপারকে দিবে। তাই সে রানাকে দেখা মাত্রই বলে উঠছে, এগুলো আমার লাগবে না, তুমি এগুলো বিক্রি করে দিয়ে আমার ছেলেকে এনে দাও। তখন রানা তাকে শান্ত করে বারান্দায় বসে কাঁদতে শুরু করে। তাকে দেখে রেনু তার কাছে এগিয়ে আসলে রানা বলে, আমার পাপের শাস্তি আজ আমার ছেলেকে পেতে হচ্ছে। কথাটা শুনে রেনু একটু অবাক হয়। তখনই রানার মুখ থেকে এক ভয়ঙ্কর রহস্য জানতে পারি আমরা। আসলে তুষারের মৃত্যুতে রবির কোনো দোষ ছিল না, তাকে খুন করেছিল রানা নিজেই। পরবর্তীতে নিজের প্রাণ এবং সম্মান বাঁচানোর জন্য দোষটা রবির ঘাড়ে চাপিয়ে দিয়ে তাকে জেলে পাঠায়। এ কথা শুনে রেনুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। রানা তার কোলে মাথা রেখে হাউমাউ করে কাঁদতে থাকে। ঘটনাক্রমে রানার এই স্বীকারোক্তি শান্তা শুনে ফেলে। সে তুষার আর রবি 3 জনের ভীষণ ভালো বন্ধু ছিল, যে কারণে তুষারের খুনের অপরাধে আজ পর্যন্ত সে রবিকে দোষারোপ করে এসেছে। কিন্তু আজ এত বছর পর আসল রহস্য জানতে পেরে সে নিজেও একেবারে স্তব্ধ হয়ে যায়। এদিকে গুলমোহর ধ্রুবকে জিজ্ঞেস করে সে কেন রুদ্রকে কিডন্যাপ করেছে। তখন ধ্রুব বলে, আমি রুদ্রকে কিডন্যাপ করিনি, ওকে বাঁচিয়েছি। আসলে সেদিন ওই গর্তের ভেতর পড়ে গিয়ে রুদ্র তার চশমাটা ভেঙে ফেলে। চশমা ছাড়া সে স্পষ্ট কিছুই দেখতে পায় না, তাই আর নিজে থেকে বাড়ি ফিরতে পারেনি। তাছাড়া সে এটা নিয়েও ভয় পাচ্ছিল যে বাড়ি ফিরলে জিতুরা জোর করে তার মুসলমানি দিয়ে দেবে, তাই বেচারা মাঠের একটা কোনায় শুয়ে শুয়ে কাঁদছিল। সেখান থেকে ধ্রুব তাকে উদ্ধার করে নিজের সঙ্গে নিয়ে যায়। এ কথা শুনে গুলমোহর তাকে জিজ্ঞেস করে, তাহলে কিডন্যাপিংয়ের নাটকটা করলেন কেন? ধ্রুব বলে, তালুকদার পরিবারকে ভয় দেখানোর জন্য। যাদেরকে পুরো গ্রামের লোকেরা ভয় পায় তাদেরও তো একটু ভয়ের অনুভূতিটা অনুভব করা উচিত, তাই না? গুলমোহর জিজ্ঞেস করে, কি বলতে চাও তুমি? তখন ধ্রুব তার ঘটনাগুলো বলতে থাকে। ব্রিটিশ সরকার চলে যাওয়ার পর দেশ বিভাগের কারণে অনেকেই বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলে গিয়ে আশ্রয় নেয়, তাদের মধ্যে ধ্রুবর পরিবারও একটা। এরপরও দিনে দিনে তাদের বংশের অনেকেই বাংলাদেশ ছেড়েছে, কিন্তু শ্রীনারায়ণ কখনোই বাংলাদেশ ছেড়ে যেতে রাজি ছিল না। জীবনের শেষ দিন পর্যন্ত সে নিজের মাতৃভূমিতেই থেকেছে। তার মারা যাওয়ার 1 সপ্তাহ পর ধ্রুবর ওই গ্রামের পোস্টমাস্টারের কাছে নারায়ণের মৃত্যুর খবর পায়। তবে খবর পাওয়া মাত্রই তো আর দেশে আসা সম্ভব না। সব দিক ঠিকঠাক করে দেশে ফিরতে তাদের 11 দিন সময় লেগে যায়।
গ্রামে ফিরে তারা জানতে পারে নারায়ণের মৃত্যুর পর তার বাড়িটা রহমত তালুকদার অর্থাৎ রানার বাবা দখল করেছে। তাই ধ্রুব এবং তার বাবা রহমতের সাথে দেখা করতে যায়। ধ্রুবর বাবাকে দেখে রহমত নারায়ণের অনেক প্রশংসা করে, সেই সাথে তার মৃত্যুর জন্য অনেক আফসোসও করে। এরপর জানায় নারায়ণের স্মৃতি হিসেবে ওই বাড়িতে রহমত একটা সঙ্গীত চর্চার কেন্দ্র স্থাপন করবে। এতে করে নারায়ণের নাম যুগের পর যুগ এই গ্রামের মানুষেরা মনে রাখবে। উত্তরাধিকার সূত্রে ওই বাড়িটা ধ্রুবর বাবার পাওয়ার কথা। তবে রহমত যখন তাকে সঙ্গীত চর্চা কেন্দ্র বানানোর কথা বলে তখন সে আর আপত্তি করে না। আপত্তি করার সুযোগও নেই, কারণ রহমত তাকে কিছু বলার সুযোগই দেয়নি। সে উচ্চ ধ্রুবর বাবাকে 20,000 টাকা দিয়ে বলে, তোমার বাবার আলমারি থেকে এই টাকাটা পাওয়া গেছে, এই টাকার উত্তরাধিকার তুমি। ধ্রুবর বাবা চুপচাপ টাকাগুলো নেয়। এরপর রহমত তার পকেট থেকে আরও 15 টাকা বের করে তার হাতে দিয়ে বলে, এই টাকা দিয়ে কিছু একটা কিনে খেও। ধ্রুবর বাবা সে টাকাটাও চুপচাপ নিয়ে নেয়। আসলে রহমতকে তারা অনেক বেশি সম্মান করত, তাই তার উপরে আর কোনো কথাই লোকটা বলে না। এরই মাঝে ধ্রুব তার দাদা অর্থাৎ নারায়ণের সেতার নিয়ে খেলা করছিল। সেটা দেখে রহমত এগিয়ে এসে জিজ্ঞেস করে, তুমিও কি তোমার দাদার মতো হতে চাও? ধ্রুব মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, আমিও আমার দাদার মতো সঙ্গীত শিল্পী হতে চাই। তবে পরবর্তীতে অবশ্যই সেটা সম্ভব হয়নি। সেদিন ধ্রুব এবং তার বাবা ওই বাড়ির দাবি ছেড়ে দিয়ে সেখান থেকে চলে আসে। এরপর সে আর কখনোই সেতারে হাত দেয়নি। সঙ্গীত প্রায় হারিয়ে গিয়েছিল তাদের জীবন থেকে। এদিকে ইলেকশনে জয়লাভের পর রহমত মতিগতি একেবারে পাল্টে যায়। বাড়িতে একাডেমিক বানানোর বদলে তারা নিজেরাই বাড়িটা দখল করে তার মালিক হয়ে বসে। এমনকি জমি রেজিস্ট্রার অফিসে গিয়ে অফিসিয়ালভাবে মালিকানাও নিয়ে নেয়। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, রানারা বর্তমানে যে বাড়িতে থাকছে সেটা আসলে তাদের না, সেটা আইনত ধ্রুবদের বাড়ি। যে কারণে রানা বারবার তার ভাই বোনকে বোঝানোর চেষ্টা করছিল যে তারা ওই বাড়িটা বিক্রি করতে পারবে না। তবে রহমত তালুকদার যে শুধুমাত্র ধ্রুবদের বাড়ি আত্মসাৎ করেছে তা না, গ্রামের অনেক মানুষের সহায় সম্পত্তি আত্মসাৎ করে আজ তারা জমিদার হয়ে বসেছে। এই কারণে গ্রামের কেউই তাদেরকে পছন্দ করে না। তো এইসব কথা বলার পর ধ্রুব রহমতের দেওয়া ওই 20,015 টাকা গুলমোহরের সেখান থেকে একটা টাকাও তার বাবা খরচ করেনি। সেটা দেখে জাফর এসে তাকে জিজ্ঞেস করে, তাহলে তুমি এখানে কেন এসেছো? তোমার বাড়ি দখল নিতে? সেটা শুনে ধ্রুব বলে, না, আমি যেহেতু অন্য দেশের নাগরিক তাই আইনত বাড়ি দখল পাবো না। তবে যারা ওই বাড়িতে থাকছে আইনত কিন্তু তারাও সে বাড়ির মালিক না। ধ্রুব অনেকবার তার বাবার মুখে শুনেছে তার দাদা বারবার শুধু একটাই কথা বলতো যে সে যদি ওই বাড়ি ছেড়ে চলে যায় তাহলে ওই বাড়ির সুর নষ্ট হয়ে যাবে, অর্থাৎ বাড়ির লোকেরা ছন্নছাড়া হয়ে যাবে। আর হয়েছে ঠিক সেটাই। তাই ধ্রুবরা ওই বাড়ির সুর ঠিক করতে অর্থাৎ বাড়ির লোকদেরকে উচিত শিক্ষা দিয়ে তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনতে এসেছে। কথাগুলো শুনে গুলমোহর একেবারে নির্বাক হয়ে যায়। ততক্ষণে অনেক রাত হয়ে গেছে, তাই ধ্রুব বাড়ি ফেরার প্রস্তুতি নিতে শুরু করে। সে বলে, রুদ্র আবার আমার কাছে গল্প না শুনে খাবার খেতে চায় না, তাই আমাকে এখন বাড়ি যেতে হবে। কিন্তু গুলমোহর তাকে সেখান থেকে যেতে দিতে রাজি হয় না। সেটা দেখে ধ্রুব বলে, ঠিক আছে, আমাকে না যেতে দিলেও কোনো সমস্যা নেই, আমি রুদ্র খাওয়া দাওয়ার ব্যবস্থা করে এসেছি, ওর কোনো সমস্যা হবে না। তাই গুলমোহর সারা রাত তাকে ওই বাড়িতেই আটকে রাখে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সে ধ্রুবর বিষয়টা তার ছেলে মেয়ে অথবা পুলিশ কাউকেই জানায় না। পরদিন সকালে ওসি তৈমুর গ্রামের একজন লোককে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তখন লোকটা তালুকদার পরিবারের ব্যাপারে নানা কথা বলে, তাদের এতদিনের দুর্নীতি আর অত্যাচারের পর্দা ফাঁস করে। এরই মাঝে হঠাৎ রানা সেখানে উপস্থিত হয়। রাশেদের কাছ থেকে সে জেনে গিয়েছিল তৈমুর ওই কিডন্যাপারের স্কেচ তৈরি করেছে, তাই রানা এসে তার কাছে ওই স্কেচটা চায়। কিন্তু তৈমুর তাকে সেটা দিতে রাজি হয় না, কারণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো প্রমাণ তারা কারো কাছে হ্যান্ড ওভার করবে না। তার উপর আবার রানা এই কেসের একজন প্রাইম সাসপেক্ট, তো তার কাছে স্কেচটা দেওয়ার তো কোনো প্রশ্নই উঠছে না। এই কথা শুনে রানা ভীষণ রেগে যায়। সে তৈমুরকে নানাভাবে হুমকি ধামকি দিতে থাকে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। তৈমুর তখন রাগের মাথায় তাকে বলে দেয়, আপনার যা খুশি করতে পারেন, তবে আমি স্কেচ আপনাকে দেব না। আমিও তো দেখি আপনার আদৌ কিছু করতে পারেন কিনা, নাকি শুধু মুখে বড় বড় বুলি আওড়ান। এই কথাতে রানার ইগো হার্ট হয়। সে রাগে গজগজ করতে করতে থানা থেকে বের হয়ে যায়। আর তৈমুর বেরিয়ে পড়ে কিডন্যাপারের খোঁজে। কিছুক্ষণের মধ্যেই তৈমুরের কাছে কমিশনারের কল আসে। কমিশনার তাকে জিজ্ঞেস করে সে কেন রুদ্রর পরিবারের কাছে কিডন্যাপার স্কেচ দিচ্ছে না। তখন তৈমুর তাকে বুঝিয়ে বলে যে এই কেসটা শুধুমাত্র কিডন্যাপিং কেস নয়, ওই পরিবারের মধ্যে অনেক রহস্য আছে। সেটা শুনে কমিশনার জিজ্ঞেস করে, তাহলে এখন কি করা উচিত? আমার উপর তো অনেক প্রেশার আসছে। সেটা শুনে তৈমুর বলে, স্যার, কেসটা সলভ না হওয়া পর্যন্ত আপনি কারো ফোন রিসিভ করবেন না। কমিশনার তার কথা মেনে নিয়ে ফোনটা রেখে দেয়। এদিকে শান্তা সকাল সকাল পৌঁছে যায় রবির কাছে। গিয়ে তাকে জিজ্ঞেস করে, আমার রুদ্রকে কোথায় রেখেছো? তার কথা শুনে রবি একটু বিরক্ত হয়ে বলে, রুদ্র কোথায় সেটা আমি কিভাবে জানবো? তোমার স্বামীকে গিয়ে বলো। তবে শান্ত তো আর কোনো কথাই শুনতে চায় না। তার মনে হচ্ছিল তুষারের খুনের না, এটাকে জেলে পাঠানোর কারণে রবি রুদ্রকে কিডন্যাপ করেছে রানাকে শায়েস্ত করার জন্য, তার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য।
কথাটা শুনে রবি একেবারে থমকে যায়। সে বুঝতে পারছিল না শান্তা এত বছর পর এই কথা কেন বলল। তখন শান্তা বলে, বিশ্বাস করো, আমি এসব ব্যাপারে কিছুই জানতাম না, এখন জানতে পেরেছি। রুদ্র তো শুধু তোমার ভাইয়ের ছেলে নয়, আমারও ছেলে, প্লিজ ওকে খুঁজে এনে দাও। এ কথা বলে সে হাউমাউ করে কাঁদতে থাকে। তখন রবি তাকে শান্ত করে বলে, আমি জানি না সে কোথায়, তবে তুমি চিন্তা করো না, আমি ওকে খুঁজে বের করব। সেখান থেকে রবি সোজা চলে যায় তুষারের বাবার কাছে। লোকটা তখন মসজিদে ছিল। তাকে দেখে তুষারের বাবার মুখটা কালো হয়ে যায়। সে রবিকে বলে, যাও, আল্লাহর কাছে তোমার করা অপরাধের জন্য ক্ষমা চাও। রবি বলে, আমি কোনো অপরাধ করিনি, যে করেছে সে খুব দ্রুত এসে আপনার কাছে ক্ষমা চাইবে। এ কথা বলে সে সেখান থেকে বের হয়ে যায়। আরেকদিকে তৈমুর ওই কিডন্যাপারকে খুঁজতে খুঁজতে পৌঁছে যায় গ্রামের মসজিদের ইমামের কাছে। ইমাম তাকে জানায় ওই লোকটা তার কাছে একদিন দোয়া চাইতে এসেছিল, তবে তার নাম ঠিকানা ইমামের জানা নেই। সেটা শুনে তৈমুর অনেক হতাশ হয়ে যায়। তখন ইমাম তাকে জানায় লোকটা ওই গ্রামের পোস্টমাস্টার আবু তালেবের সাথে এসেছিল। সেটা শুনে ওই রাতেই তৈমুর তার টিমকে পাঠিয়ে দেয় আবু তালেবের বাড়িতে। পুলিশকে দেখে তালেব একটু ঘাবড়ে যায়। সে বলে দেয়, আপনাদের যা কিছু জানার আছে কাল সকালে এসে জানবেন। কিন্তু পুলিশরা তার কথা না শুনে তার ঘাড় ধরে থানায় নিয়ে যায়। সেটা দেখে আড়াল থেকে রুদ্র বের হয়ে আসে। তখন জানা যায় তালেব শুরু থেকেই ধ্রুবকে সাপোর্ট করছিল, তাই ধ্রুব রুদ্রকে নিয়ে তার কাছে আশ্রয় নিয়েছে। অন্যদিকে ধ্রুব আর গুলমোহরের মধ্যে একটা সওদা হয়। গুলমোহর ধ্রুবকে বলে, তুমি রুদ্রকে আমার কাছে এনে দাও, তুমি যেটা চেয়েছো সেটাই হবে, তোমার কাজটা আমি করে দিব। এই কথা শুনে ধ্রুব রুদ্রকে নেওয়ার জন্য তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু যাওয়ার পথে দেখে রাস্তায় রানার লোকেরা তার ছবি দেখিয়ে তাকে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রানা ধ্রুবর ছবি কোথায় পেল? আসলে তৈমুরের কাছ থেকে ছবিটা না পাওয়াতে সে তার লোকজনকে লাগিয়ে ওই আর্টিস্টকে খুঁজে বের করে। এরপর থেকে বাড়িতে এনে আবারও রাশেদকে দিয়ে রুদ্র ছবি আঁকিয়ে নেয়। তো রুদ্র রানার লোকজনকে দেখে অন্য রাস্তা দিয়ে ঘুরে বাড়িতে চলে আসে। কিন্তু সেখানে গিয়ে দেখে বাড়ির দরজা খোলা এবং ভেতরে কেউ নেই, না আছে রুদ্র, না আছে তালেব। সে বুঝে উঠতে পারছিল না হঠাৎ করে সবাই কোথায় গেল। তার সবথেকে বেশি চিন্তা হচ্ছিল রুদ্রকে নিয়ে। এত রাতে এতটুকু বাচ্চা কোথায় যাবে? তার উপর আবার সে চোখে ঠিকঠাক মতো দেখেও না। বেচারা ধ্রুব হতাশ হয়ে উঠানে বসে টেনশন করতে থাকে। সে মনে মনে ভাবে রুদ্র হয়তো তার বাড়িতে ফিরে গেছে। এমন সময় হঠাৎ রুদ্র সেখানে চলে আসে। তাকে দেখে ধ্রুব অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি তো বাড়ি চলে যেতে পারতে, যাওনি কেন? রুদ্র বলে, আমি তো চোখে ঠিকঠাক দেখতে পাই না, যদি আবার রাস্তা হারিয়ে ফেলি, তাই যাইনি। এদিকে তালেব তৈমুরকে তালুকদার পরিবারের সব ঘটনা খুলে বলে, আজ পর্যন্ত তারা কি কি করেছে, ওই বাড়িটা তারা কিভাবে পেয়েছে, সব কিছু। এরপর তৈমুর তাকে স্কেচটা দেখিয়ে জিজ্ঞেস করে, আপনি কি এই লোকটাকে চেনেন? তালেব তখন আর কোনো উত্তর দেয় না। সে বুঝে গিয়েছিল তৈমুর সব কিছু জেনেই তাকে সেখানে ডেকেছে, তবে সে নিজের মুখ ফুটে কিছুই স্বীকার করে না। অন্যদিকে রানারও মনে হচ্ছিল যে রবি তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য কাউকে দিয়ে তার ছেলেকে কিডন্যাপ করিয়েছে, তাই তার লোকেরা সব জায়গায় রবিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তার খোঁজ পায় না। তখন রানা তার লোকদেরকে রবির ওই ঘোড়াটা তুলে আনতে বলে। তার কথা মতো পরদিন লোকগুলো রবির ঘোড়া সম্রাটকে বাড়ি থেকে নিয়ে যেতে শুরু করে। সেটা দেখে রবিও সম্রাটের পেছন পেছন ছুটতে থাকে। এরপর রানার লোকেরা ওই ঘোড়া এবং রবিকে একটা পরিত্যক্ত ট্রেন লাইনের পাশে আটকে রাখে। রানা যখন রবিকে নিয়ে বিজি ছিল, সেই সুযোগে রাশেদ চলে যায় তার মায়ের কাছে, গিয়ে তাকে পরবর্তী ইলেকশনে দাঁড় করানোর জন্য কনভিন্স করতে থাকে। আসলে বাড়ি নিয়ে সে আর ভাইয়ের সাথে ঝগড়াঝাটি করতে চায় না, তাই এখন সে তার বাবার রাজনৈতিক চেয়ার নিয়ে টানাটানি করছে। সে তার মাকে জানায় যে রানার সাথে তার অলরেডি কথা হয়েছে, রানা ইলেকশনে দাঁড়াতে চায় না, কিন্তু তালুকদার পরিবারকে তো তার পাওয়ার ধরে রাখতে হবে, তাই এবার সে নিজে ইলেকশনে দাঁড়াবে। কিন্তু তার মা তার কথায় রাজি হয় না, বরং সে সরাসরি রাশেদকে তুষারের মৃত্যুর ব্যাপারে জিজ্ঞেস করে। মায়ের মুখে এই কথা শুনে রাশেদ একেবারে হতবম্ব হয়ে যায়। আসলে তার দেশ ছেড়ে চলে যাওয়ার পেছনে এই ঘটনাটাই দায়ী ছিল। সে কোনো রকম ঝামেলায় জড়াতে চাচ্ছিল না, তাই বিদেশে গিয়ে নতুন করে জীবন শুরু করে। সেখানকার একটা মেয়েকে বিয়ে করে, কিন্তু তার সংসারটা বেশি দিন টেকে না। তাদের ডিভোর্সের কার্যক্রম চলছে, কিন্তু তার জন্য তাকে এলএমনি বাবদ অনেকগুলো টাকা দিতে হবে, আর তাই সেই টাকার জন্যই সে দেশে ফিরে এসেছে। সেটা বুঝতে পেরে তার মা তাকে বলে, তোমার যত টাকা লাগে আমি দিব, তুমি এখান থেকে চলে যাও, দ্বিতীয়বার আর এসব ঝামেলায় জড়াবে না। সেটা শুনে রাশেদ খুবই ইমোশনাল হয়ে পড়ে আর আক্ষেপ করতে থাকে যে সে হয়তো একটা ভালো সন্তান হতে পারেনি। তখন তার মা বলে, ভালো সন্তান না হয়ে ভালোই করেছো, এই বাড়ি থেকে দূরে গিয়ে অন্তত ভালো একজন মানুষ হতে পেরেছো। রাশেদ তখন তার মায়ের কথা মতো সেখান থেকে চলে যেতে রাজি হয়। এদিকে রানার লোকেরা রবিকে প্রচণ্ড মারে, কিন্তু রবি মুখ ফুটে কিছুই বলে না। সেটা শুনে রানা দৌড়ে চলে আসে ট্রেনের কাছে, কিন্তু আশেপাশে কোথাও রবিকে দেখতে পায় না। তখন সে ট্রেনের ভেতর ঢুকে রবিকে খুঁজতে থাকে, কিন্তু সেখানেও রবির হদিস পায় না। এরই মাঝে হঠাৎ করে রবি আড়াল থেকে বেরিয়ে রানার উপর অ্যাটাক করে। পেছন থেকে তার গলা পেঁচিয়ে ধরে বলতে থাকে, আমার সাথে কেন এসব করলে? আমার কি দোষ ছিল? কেন আমাকে জেলে যেতে হলো? আর এখন আমাকে এভাবে মার খেতে হচ্ছে?
ভাইয়ের উপর অনেক দিনের ক্ষোভ জমেছিল তার, তাই আজ সুযোগ বুঝে সবকিছু উসুল করার সিদ্ধান্ত নেয় রবি। রানাকে কিছু বলার সুযোগ দেয় না সে। রানা অনেক কষ্টে তার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। এরপর তাকে ইচ্ছে মতো খানিকক্ষণ পেটায়। তারপর বলে, আমার ছেলের সাথে কেন তুমি এসব করলে? ওর তো কোনো দোষ ছিল না, আর আমি তো তোমাকে জেলে পাঠাইনি, তোমাকে জেলে পাঠিয়েছে বাবা। তখন রবি হাসতে হাসতে বলে, তুমি পাঠাওনি ঠিকই, কিন্তু তোমরা কেউ আমার সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদও করনি, নিজেদের সম্মান আর ফেক স্টেটাস রক্ষা করেছো। তার কথা শুনে রানাও খুব ইমোশনাল হয়ে যায়। সেদিনকার করা একটা ভুল ভাইদের জীবনটাকে একেবারে নষ্ট করে দিয়েছে। কিন্তু কী হয়েছিল সেদিন, সেটা জানার জন্য আমাদেরকে একবার অতীত থেকে ঘুরে আসতে হবে। রানারা সবাই তখন স্কুলে পড়তো। তুষারের বাবা ছিল স্কুলের হেডমাস্টার। একদিন রানাকে কোনো একটা খারাপ কাজ করতে দেখে তুষার গিয়ে তার নামে তার বাবার কাছে কমপ্লেইন দেয়। আর তুষারের বাবা তখন বিষয়টা রানার বাবাকে জানায়। এটা নিয়ে রানা আর তুষারের মধ্যে বেশ ঝগড়া হয়। সে ঝগড়া একসময় হাতাহাতি এবং তারপর মারামারিতে রূপ নেয়। একটা পর্যায়ে রানা রাগের মাথায় তুষারের উপর বেপরোয়াভাবে অ্যাটাক করলে বেচারা মারা যায়। ছেলের হাতে মার্ডার হয়েছে এটা জানাজানি হলে মানুষের সামনে তার মান সম্মান নষ্ট হয়ে যাবে। তাই রহমত সাহেব মেজ ছেলের দোষটা ছোট ছেলের ঘাড়ে চাপিয়ে দিয়ে তাকে জেলে পাঠিয়ে দেয়। রবি ছোটবেলা থেকে একটু বেয়ারা ছিল, তাই তাকে দোষারোপ করতে কারো একটুও খারাপ লাগে না। পাক্কা 3 বছর জেল খাটার পর যখন সে বাইরে বের হয়ে আসে, তখনও তাকে তার পরিবারের কাছে হেয় হতে হয়। একটা পর্যায়ে তাকে গ্রাম থেকেই বের করে দেওয়া হয়। এসব কথা মনে পড়াতে রবি রানাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। এতে রবি গায়ের রক্তগুলো রানার জামায় কাপড়ে লেগে যায়। এরপর রানা যখন সেখান থেকে বের হয়ে একটা নির্জন জায়গায় মন খারাপ করে বসে থাকে, ততক্ষণে জিতুরাও ঢাকা থেকে বাড়িতে চলে আসে। তাদেরকে দেখে গুলমোহর খুবই অবাক হয়। তখন তারা জানায় তারা তাদের মাকে নিতে এসেছে। তাদের কথার মাঝে হঠাৎ রুদ্র গিয়ে সেখানে উপস্থিত হয়। তাকে দেখে সবাই যেন আকাশ থেকে পড়ে। গুলমোহর তখন বুঝতে পারে ধ্রুব তার কথা রেখেছে, তার নাতিকে বাড়িতে ফিরিয়ে দিয়ে গেছে, তাই এখন তাকেও তার ওয়াদা রাখতে হবে। যে কারণে সে তার নাতিদেরকে নিয়ে সোজা চলে যায় থানায়। সেখানে গিয়ে তৈমুরকে বলে, কিডন্যাপিংয়ের কেসটা আপনাকে ক্লোজ করে দিতে হবে, কারণ রুদ্রকে খুঁজে পাওয়া গেছে। তার পরিবর্তে আপনাকে রানার নামে একটা নতুন কেস করতে হবে। কথাটা শুনে তৈমুর খুব অবাক হয়। তখন গুলমোহর তাকে তুষারের ঘটনাটা বলে। তারা সেখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পর ধ্রুব নিজেই থানায় পৌঁছে যায়। তবে তাকে দেখে কারো কোনো হেলদোল ছিল না। রুদ্র সেটা দেখে একটু অবাক হয়। যাকে খোঁজার জন্য পুলিশ রাত দিন এক করে ফেলেছে, তাকে সামনে দেখে কারো কোনো ফিলিংস নেই, এটা কোনো কথা? যাই হোক, সেই সব নিয়ে মাথা না ঘামিয়ে সরাসরি তৈমুরের কাছে চলে যায়। তৈমুর তাকে দেখে হতবাক হয়ে যায়। তখন ধ্রুব খুব শান্ত গলায় বলে, আমি জানি আপনি আমার জন্যই তালেবকে ধরে এনেছেন, এখন আমি চলে এসেছি, ওকে ছেড়ে দেন। কিন্তু তৈমুর তাকে ছাড়তে রাজি হয় না। উল্টো তাকে জিজ্ঞেস করে সে কেন রুদ্রকে কিডন্যাপ করলো, আর কেনই বা কোনো কারণ ছাড়া তাকে ছেড়ে দিল। তখন ধ্রুব তার কাহিনীটা তৈমুরকে খুলে বলে। সেই সাথে গুলমোহর নামের ওই বাড়িটা যে তার যথাযথ প্রমাণও দেয়। তখন তৈমুর তাকে এবং তালেবকে ছেড়ে দেয়। এদিকে রানার একটা লোক এসে তাকে জানায় রুদ্রকে খুঁজে পাওয়া গেছে। একথা শুনে রানা দৌড়ে চলে যায় বাড়িতে। সেখানে যাওয়ার পর সে জানতে পারে রুদ্রর মা রুদ্রকে নিয়ে কোথাও চলে গেছে। কথা শুনে রানা ভীষণ রেগে যায়। সে তার ভাই বোনকে বলতে থাকে, এভাবে কিভাবে চলে গেল, তোমরা আটকাতে পারলে না, কিছু বলতে পারলে না? তখন তার মা বলে, আমি আগেও কিছু বলিনি, আজকেও কিছু বলবো না, ওরা চলে গিয়ে ভালো করেছে। আর রুদ্র এতদিন আমার কাছেই ছিল, আমি শুধু চাচ্ছিলাম তোমরা নিজেদের অতীতের ভুলগুলো বুঝতে পারো। একে একে তখন সবাই মুখ খুলতে শুরু করে। রানা বুঝতে পারে তার অতীতের ভুলগুলো এখন কারো কাছে গোপন নেই। তখন সে উল্টো তার ভাই বোনকে দোষারোপ করতে শুরু করে যে তারা সে সময় নিজেদের পিঠ বাঁচিয়ে পালিয়েছে, আর এখানে এসেছে এখন বাবার সম্পত্তির ভোগ করতে। তখন রাশেদ এবং রেনু দুজনেই জানিয়ে দেয় তারা কোনো সম্পত্তির ভাগ চায় না, তারা সেখান থেকে চলে যাবে। কথা শুনে রানা অবাক হয়ে এরই মাঝে তার শরীরের রক্ত দেখে সে তার উপর খেপে যায়। সে বুঝতে পারে রানা নিশ্চয়ই রবির কোনো ক্ষতি করেছে। সে রানাকে মারতে শুরু করে। তখন রানা তাদেরকে জানায় যে সে আবারও একটা ভুল করেছে। রবিকে কিডন্যাপার মনে করে তাকে মারধর করেছে, কিন্তু তাকে প্রাণে মারেনি। তো সবশেষে সবাই যখন নিজেদের ভুলটা বুঝতে পারে, তখন গুলমোহর ডিসিশন নেয় তারা এই বাড়ি ছেড়ে চলে যাবে। যাই হোক না কেন, বাড়িটা কখনোই তাদের ছিল না, আর ভবিষ্যতেও হবে না। তাই যার জিনিস তাকে বুঝিয়ে দেওয়াটাই ভালো। তখন রানা বলে, তোমরা তো চলে যাবে, কিন্তু আমি এই বাড়ি ছেড়ে কোথায় যাব? তখন তার মা বলে, আমি তোমার যাওয়ার জায়গার ব্যবস্থা করে দিয়েছি। কথাটা শুনে রানা একটু অবাক হয়। এরপর সবাই মায়ের কথা মেনে নিয়ে সেখান থেকে যাওয়ার জন্য রেডি হয়। তবে যাওয়ার আগে এখনও কিছু কাজ বাকি। গুলমোহর শেষবারের মতো তুষারের বাবার সাথে দেখা করতে চায়, গিয়ে তাদের এতদিনের সব অন্যায়ের জন্য ক্ষমা চায়। সে সাথে তাকে এবারের ইলেকশনে দাঁড়ানোর জন্য রিকোয়েস্ট করে। কিন্তু তুষারের বাবা জানিয়ে দেয় সে আর এসব রাজনৈতিক ঝামেলায় জড়াতে চায় না। তখন গুলমোহর বলে, এতদিন আমরা গ্রামবাসীর সাথে অনেক অন্যায় করেছি, অনেক জুলুম করেছি। আপনি দয়া করে আমাদের পক্ষ থেকে গ্রামবাসীর ভালো করার দায়িত্বটা নেন। আপনি চিন্তা করবেন না, আপনার মনে আমাদের প্রতি যে আক্ষেপ আছে সেটা পূরণের ব্যবস্থা আমি করে দিয়েছি।
সেটা শুনে তুষারের বাবা একটু কনফিউজড হয়ে গুলমোহরের দিকে তাকায়। তখন গুলমোহর তাকে জানায় যে সে অলরেডি রানাকে জেলে পাঠানোর ব্যবস্থা করেছে। এরই মাঝে তৈমুর রানার বিরুদ্ধে সব প্রমাণ পেয়ে যায় এবং তাকে অ্যারেস্ট করার জন্য রওনা হয়ে যায় তার বাড়িতে। অর্থাৎ গুলমোহর তার ছেলের থাকার জন্য জেলের ব্যবস্থা করেছিল। এরপর বাকিরা বাড়ি খালি করে দিয়ে সেখান থেকে রওনা হয়। তারা চলে যাওয়ার পর ধ্রুব সেখানে আসে। পুরো বাড়িটাই ফাঁকা পড়েছিল। সে ভেতরের চোখে দেখতে পায় একটা চৌকির উপর তার দাদার সেতার আর সেই 20,015 টাকা রাখা রয়েছে। সেই সাথে তার দাদার একটা আংটিও সেখানে রাখা, যেটা এতদিন গুলমোহরের কাছে ছিল। ধ্রুব সেগুলো দেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, ওই সেতারটা নিয়ে বাজাতে শুরু করে। এদিকে রবিও আহত অবস্থায় আবারও গ্রাম থেকে নিরুদ্দেশ হয়ে যায়। সেই সাথে শান্তাও তার ছেলেকে নিয়ে নতুন জীবনের উদ্দেশ্যে রওনা হওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে সে রুদ্রকে একটা সুন্দর জীবন উপহার দিতে পারে। আর এখানেই এই অসাধারণ গল্পটা শেষ হয়ে যায়। মানুষের লোভ, অহংকার আর ফেক স্টেটাস যে তাদের জীবনে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আজকের গল্পে আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। আপনাদের কাছে আজকের গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।